সৌদি আরবে অনেক বছর থাকার কারণে আমি সেখানকার ভাষা বলতে এবং বুঝতে পারি। কাজ করা আমার আগে থেকেই খুব কষ্টকর মনে হতো, কিন্তু বাবার মৃত্যুর পরে যখন আমি সাংসারিক জীবনে পা রাখলাম, তখন বুঝতে পারলাম যে জীবন ফুল দিয়ে সাজানো হয় না। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা কতটা কঠিন হয়। যখন কাজের খোঁজে বাইরে গেলাম, তখন সমস্ত দিক থেকে ধোঁকার সামনে পড়তে হলো, কেননা আমি কঠিন পরিশ্রম করার পরেও কম মজুরি পেতাম। এই কারণে কয়েক মাস পরেই আমি আমার মায়ের কাছে জেদ করতে লাগলাম যে আমাকে বিদেশে যেতে হবে। মা আমার জেদের কারণে টেনশনে পড়ে বলল, যদি তুই চলে যাস তাহলে আমি এখানে একা কিভাবে থাকব। আমি তাকে বোঝালাম, আমি সৌদিতে গিয়ে একটু থিতু হলেই তোমাকে সেখানে নিয়ে যাব। মা মন থেকে অনুমতি দিয়েছিল নাকি আমার জেদের কারণে হার মেনে নিয়েছিল সেটা আমি জানি না। যাই হোক, টাকা পয়সা জোগাড় করলাম আর বিদেশে যাওয়ার ব্যবস্থা করে নিলাম। সৌদি আরবে আসার পরে শুরুর দিকে কিছু বছর আমাকে খুব কষ্ট করতে হয়, কিন্তু বেতন ভালোই পেতাম। এই কারণে আমি খুব খুশি ছিলাম। একদিন আমি দেশ থেকে নিয়ে আসা আমার সমস্ত জিনিসপত্র বের করলাম। তখন তার মধ্যে থেকে আমি একটা পুরনো বই পেলাম। সেই বইটা দেখে আমি চমকে উঠলাম, কেননা এই বইটা আমার বাবার ছিল। আমার বাবার কাছে এই বইটা দাদুর শেষ চিহ্ন ছিল। দাদুর মৃত্যুর পরে বাবা এটাকে খুব যত্নে রেখেছিল। এখন যেহেতু বাবা এই দুনিয়াতে নেই, তাই মা এই বইটা আমার জিনিসপত্রের মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে এখন আমি এটার খেয়াল রাখি। এই বইটা এতদিন পরে পেয়ে যখন আমি সেই বইটা খুললাম, তখন হতবাক হয়ে থেকে গেলাম। আর তাড়াতাড়ি করে আমি সেটা পড়তে শুরু করে দিলাম, আর পড়তেই থেকে গেলাম। এই বইটা খুব কাজের। এতে প্রায় সমস্ত অসুখের পারিবারিক চিকিৎসা পদ্ধতি খুব ডিটেলসে লেখা ছিল। এছাড়াও এমন অসুখের ব্যাপারে লেখা ছিল যেগুলো নিয়ে মানুষ কথা বলতেও সংকোচ বোধ করে, আর ডাক্তারের কাছে যেতেও সংকোচ বোধ করে। আমার ঠাকুরদা খুব নামকরা কবিরাজ ছিল। সে তার সমস্ত অভিজ্ঞতা এই বইটার মধ্যে ডিটেলসে লিখে রেখেছিল। যদি আমি এই বইটার সাহায্য নিয়ে একটা কবিরাজি ওষুধের দোকান খুলি, তাহলে আমার খুব ভালোই ইনকাম হতে পারে। আমি আরবি ভাষা খুব ভালো বলতে আর বুঝতে পারি, আর আমি কিছু টাকাও জমিয়েছিলাম, যেটা আমার বিয়ের সময় মায়ের প্রয়োজন হতো। সেই টাকা দিয়ে কিছুদিনের মধ্যেই আমি একটা ছোট্ট দোকান ভাড়ায় নিয়ে নিলাম, আর কিছু দরকারি গাছগাছরা কিনে কিছু ওষুধ বানালাম, আর সেগুলো বিক্রি করতে শুরু করে দিলাম। শুরুর দিকে আমার চেনা পরিচিত লোকই শুধু ওষুধ কিনতো, কিন্তু যতদিন যাচ্ছিল লোকেদের উপকার হতে শুরু হওয়ার কারণে 2 বছরের ভেতরেই ওষুধের দোকান থেকে আমার ভালো ইনকাম হচ্ছিল। ওষুধের দোকান খুলতে যত টাকা লেগেছিল সেটা 2 মাসের মধ্যেই ফিরে এসেছে। একদিন সন্ধ্যা ঘনিয়ে এলে আমি তাড়াতাড়ি নিজের দোকানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেগুলো সামলে রাখতে লাগলাম। এমনিতেও সন্ধ্যার পরে আমার কাছে কোনো লোক আসতো না। যদি আমি ওষুধের দোকান খুলে রাখি, তাহলে রাত দিন দোকানে লোক থাকতো। এই কারণে আমি আমার ওষুধের দোকান একটা নির্দিষ্ট সময় অবধি খুলে রাখতাম। এই ব্যবস্থাতে আমার দিন এখন খুব শান্তিতে কাটছিল। আমার এই ওষুধের দোকান গত 2 বছর থেকে সৌদি আরবে দিন দিন উন্নতি করছিল। আমার কাছে সমস্ত রকমের অসুখের চিকিৎসা উপস্থিত ছিল। এই ওষুধ দামে সস্তা আর ন্যাচারাল ছিল। এর কোনো সাইড এফেক্ট ছিল না। তার উপরে ভগবান আমার হাতে এমন যশ দিয়েছিলেন যে আমার বানানো ওষুধে সমস্ত লোকই আরাম পেত। একদিন আমি ওষুধের দোকান বন্ধ করছিলাম, তখনই একটা আরবি লোক উদাস মুখে আমার কাছে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। এরপরে সে কান্না করতে করতে বলল, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, প্লিজ দয়া করে আমার বউয়ের চিকিৎসা করুন। আমি তাকে বললাম, ভাই, এই সময় তো আমি দোকান বন্ধ করছি, এটা তো আমার বিশ্রাম করার সময়, তুমি সকালে এসো। আমি তাকে নরম গলায় এই কথা বলে ক্ষমা চাইলাম। সেই লোকটা চিন্তিত হয়ে আমার হাত ধরে বলল, না, আমার এখনই আপনার খুব প্রয়োজন। আমি অনেক দূর থেকে এসেছি, খালি হাতে ফিরে যেতে পারবো না, আর অপেক্ষাও করতে পারবো না, কেননা আমার বউয়ের প্যারালাইসিস হয়েছে। তাই আমি খুব টেনশনে আছি। আমি অনেক ওষুধ ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার অবস্থা দেখে আমি থমকে গেলাম। এরপরে সেই আরবি লোকটা বলল, আমি খুব গরিব মানুষ, তাই নিজের বউয়ের চিকিৎসা কোনো বড় হাসপাতালে করতে পারছি না। আমি ধ্যান দিয়ে তাকে দেখলাম। তার হাইট এবং শরীর স্বাস্থ্য ভালো ছিল, আর তার পরনের কাপড় সাধারণ ছিল, যেটা থেকে বোঝা যাচ্ছিল সে খুব একটা বড় লোক নয়, আর হয়তো আমার ওষুধের পুরো টাকাও দিতে পারবে না। প্রথমে তো আমার মন করল যে আমি তাকে না করে দেই, কিন্তু তারপরে মনুষ্যত্বের কারণে তাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার সাথে যাচ্ছি। এরপরে আমি দোকানের ভেতরে ঢুকলাম, আর প্যারালাইসিসের দরকারি ওষুধ নিয়ে তার সাথে যেতে শুরু করলাম। রাস্তাতে সেই লোকটা করুণ গলায় নিজের বউয়ের অবস্থার ব্যাপারে বলতে লাগলো। সে বলল, আমার বউ খুব সুস্থ সবল আর যুবতী মেয়ে। ও সারাদিন বিনা ক্লান্তিতে বাড়ির সমস্ত কাজ করত, কিন্তু গত 2 দিন আগে
তার প্যারালাইসিসের এমন অ্যাটাক হয়েছে যে সে বিছানা ধরা হয়ে পড়েছে। এখন সে না খেতে পারে আর না কোনো কাজ করতে পারে। সেই আরবি লোকটা কান্না করতে করতে আরও বলতে লাগলো, আমি আমার বউকে খুব ভালোবাসি। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতাম। কিন্তু আমার সমস্যা এটাই যে ও একদম যুবতী, আর ওর জন্য এটা অনেক কষ্টদায়ক যে ও অপয়া হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকবে। লোকটা নিজের কথা বলে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, যখন উপরওয়ালা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তখন নিশ্চয়ই সে আমার হাতে তোমার বউয়ের জন্য ভালো কিছুই লিখে রেখেছে। আমার সান্ত্বনার পরে সেই আরবি কিছুটা শান্ত হলো। যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম তখন রাত হয়ে গেছিল। সে আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে লাইট জ্বালালো আর সোজা নিজের বউয়ের ঘরে নিয়ে গেল। সামনে বিছানার উপরে একটা যুবতী মেয়ে চাদর গায়ে দিয়ে পড়ে আছে। সেই আরবি আমার জন্য বিছানার কাছে একটা চেয়ার রাখলো আর নিজের বউয়ের চাদর ঠিক করতে লাগলো। সেই সময়ই আমার নজর তার বউয়ের উপরে পড়ল, আর তাকে দেখে আমি চমকে উঠলাম। সে এত সুন্দরী যে আমি চোখ ফেরাতে পারছিলাম না, তাই আমি তাকে দেখতেই থেকে গেলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই গরিব আরবির বউ এমন রাজকুমারীর মতো সুন্দরী হতে পারে। আমি ওর ভাগ্য দেখে হতবাক হয়ে গেছিলাম যে ঈশ্বর কিভাবে কাউকে কাউকে এত সৌভাগ্যবান করে পাঠান। আমার কাছে অনেক মহিলা আর মেয়ে রুগী আসে, কিন্তু তাদের কাউকে নিয়ে আমি এত গভীরভাবে ভাবিনি। কিন্তু এই মেয়েকে দেখে হঠাৎ করে আমার উদ্দেশ্য খারাপ হতে শুরু করে। আমার মনের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে লাগলো। আমি তাকে দেখেই যাচ্ছিলাম। এরপরে যখন সেই আরবি লোকটা আমাকে আওয়াজ দিল তখন আমার তন্দ্রা ভাঙল আর আমি চমকে হুঁশ ফিরে পেলাম। সেই আরবি বলল, হাকিম সাহেব, আমি কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি চিন্তায় ডুবেছিলেন। তাহলে কি আমার বউয়ের অসুখের চিকিৎসা সম্ভব, নাকি অনেক বড় চিন্তার ব্যাপার আছে? তার আওয়াজে আমি চমকে উঠলাম। সে আমার চুপচাপ আর উদাস থাকাতে টেনশনে পড়ে গেছিল। তার হয়তো মনে হয়েছিল আমি তার বউয়ের অবস্থার মধ্যে কোনো বড় সমস্যা দেখছি, এই কারণেই জবাব দিচ্ছি না। আমি তাড়াতাড়ি করে বললাম, হ্যাঁ, কিছুটা টেনশনের ব্যাপার আছে। তোমার বউকে একটা বিশেষ জড়িপুটির ভাব দিতে হবে যাতে এই প্যারালাইসিসের সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর সাথেই তার শরীরে মালিশও করতে হবে। ভাব দেওয়া সত্যিই ভালো চিকিৎসা, কিন্তু আমার খারাপ উদ্দেশ্য আমার মনকে অন্যদিকে নিয়ে যেতে লাগলো, আর এই খারাপ চিন্তাভাবনার কারণে আমি মালিশের মিথ্যা চিকিৎসাও তার সাথে জুড়ে দিলাম। সেই আরবি এই কথা শুনে খুশি হয়ে গেল যে তার বউয়ের চিকিৎসা সম্ভব। সে বলল, ঠিক আছে, আপনি চিকিৎসা করুন আর আমার বউকে সম্পূর্ণরূপে ঠিক করে দিন। এরপরে আমার কথাতে সে জল গরম করার একটা বড় গামলায় জল ভরে নিয়ে এলো আর আমার কথা মতো সেটা উনুনের উপর রেখে দিল। আমি তাকে বললাম, জল এতটা গরম করো যাতে তার থেকে ভাপ বের হতে শুরু করে। যখন জল গরম হলো তখন আমি তার মধ্যে গাছগাছরা দিয়ে দিলাম। সেই আরবি ওষুধ তৈরি করতে ব্যস্ত ছিল, কিন্তু আমার নজর ওর সুন্দরী বউয়ের উপর স্থির হয়েছিল। ওর বউ জেগেছিল, কিন্তু পুরো চুপচাপ শুয়েছিল। আমি তাকে বারবার দেখে ভেতরে ভেতরে ছটফট করছিলাম আর সুযোগের অপেক্ষায় ছিলাম যে কোনোরকমভাবে এই আরবি এখান থেকে সরে যাক, যাতে আমি মালিশের বাহানায় ওর বউকে ছুঁতে পারি। কিন্তু সেই আরবি সব সময় আমার সাথে সাথেই থাকলো, তাই বাধ্য হয়ে আমি তার উপস্থিতিতেই সেই গাছগাছরার ভাব দিতে থাকলাম। যখন ওর বউয়ের সারা শরীরে খুব ভালোভাবে জলের ভাব লেগে গেল তখন আমি সেই আরবিকে বললাম, ব্যাস, এখন এটুকুই ঠিক আছে। এখন তুমি এই জিনিসপত্র বাইরে নিয়ে গিয়ে রেখে এসো, ততক্ষণে আমি তোমার বউয়ের শরীরে মালিশ করে দেই। সে ওর বউয়ের দিকে দেখল আর বলল, ঠিক আছে। তারপরে না জানি কী হলো, সে জিনিসপত্র সেখানেই ঘরের কোণাতে রেখে দিল আর নিজে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। এটা দেখে আমি বিরক্ত হয়ে গেলাম। ও নিজের সুন্দরী বউকে আমার সাথে একলা ছেড়ে যেতে রাজি ছিল না। ও চিন্তিত হয়ে বারবার নিজের জায়গা বদলাচ্ছিল আর বারবার নিজের বউকে দেখছিল, যেন কিছু না বলেই তার সঙ্গে কথা বলছে। আমার প্রশ্নবোধক চোখের জবাবে সে গম্ভীর স্বরে বলল, আপনার আমার সাহায্যের দরকার হতে পারে, এই কারণে আমি এখানে আছি। আপনি আমার চিন্তা না করে আমার বউয়ের চিকিৎসা করুন। একজন চিকিৎসকের এতে পার্থক্য পড়ে না যে রোগীর বাড়ির লোক উপস্থিত আছে না নেই। তার এই কথাতে আমার মনে হলো ও যেন আমাকে জ্ঞানের কথা শোনাচ্ছে। সে এতটাও বোকা ছিল না যতটা আমি ভেবেছিলাম। ওর কারণে আমি দ্বিধায় পড়ে গেলাম। ওর সামনে ওর বউকে ছোঁয়ার খেয়াল আমার অসম্ভব মনে হলো, কেননা তাহলে ও সমস্তটাই বুঝে যেত যে আমার উদ্দেশ্য ঠিক না। তাই আমি কিছু সময় বাহানা করে নিজের ব্যাগ খুঁজতে থাকলাম, আর কিছু সময় পরে চমকানোর নাটক করে ওকে বললাম, মালিশের জন্য যে তেল দরকার সেটা আমার আনা হয়নি। সে বলল, কীরকম তেল চাই?
আমি মিথ্যা করে বললাম যে আমার জৈতুনের তেল দরকার, সেটা দিয়েই মালিশ করতে হবে, কেননা জৈতুনের তেল খুব গরম হয় আর প্যারালাইসিস রোগীর জন্য গরম জিনিসের ব্যবহার করা বেশি লাভজনক। আমি তাকে বললাম যে আমি পরের দিন জৈতুনের তেল নিয়ে আসব আর সেটা গরম করে তোমার বউকে মালিশ করব। আমার এই কথা শুনে সেই আরবি বিরক্ত হয়ে বলল, এরকম হতে পারে না যে আমি নিজেই আমার বউকে গরম তেল দিয়ে মালিশ করব। জৈতুনের তেল আমি কিনে আনতে পারি, আর মালিশ করাও কোনো অসম্ভব কাজ না। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি ভুলে গেছিলাম যে সে ওই অপরূপ সুন্দরী মেয়েটার স্বামী, আর আমার কথাতে ও টেনশনে পড়তে পারে। যদি আমি তার কথা খুব তাড়াতাড়ি মেনে নিতাম, তাহলে ও এটাই ভাবত যে আমার উদ্দেশ্য খারাপ ছিল। এতে আমার বদনাম হতে পারে আর আমার ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। যে মহিলার মেয়েরা আমার কাছে চিকিৎসার জন্য আসতো তারা সতর্ক হয়ে যেত। আমি ঘাবড়ে গিয়ে বললাম, না, এটা কোনো সাধারণ মালিশ না। যদি এরকম হতো তাহলে আমি নিজেই তোমাকে এরকম করতে বলতাম। কিন্তু প্যারালাইসিসের রোগীর মালিশ তার ইফেক্টের জায়গায় একটা বিশেষ পদ্ধতিতে করা যেতে পারে। সেই পদ্ধতি কেবল আমি বা আমার মতো যারা এই বিষয়ে পারদর্শী তারাই পারে। তুমি সেই রকমভাবে করতে পারবে না। আমি কোনোরকমভাবে তার কথার জবাব দিয়ে দিলাম আর সেই দিন সেখান থেকে ফিরে এলাম। কিন্তু আমি অনুভব করতে পারলাম যে ওই আরবি আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে ফেলেছে। ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আর যে লোকের বউ এত সুন্দরী, সে অন্য কোনো লোককে এত সহজে তাকে ছুতে দেবে না। কিন্তু আমি আমার সততা ভদ্রতা ভুলে ভেবেই নিয়েছি যে যে কোনোভাবে আমাকে সেই আরবির সুন্দরী স্ত্রীকে একবার পেতেই হবে। সেই রাতে আমি দেরি করে নিজের রুমে পৌঁছালাম আর পরের দিন দেরি করে নিজের দোকানে এলাম। দোকানের বাইরে ওষুধ নেওয়ার জন্য লোকেদের ভিড় লেগেছিল। কিন্তু এই প্রথমবার তাদের দেখে খুশি হওয়ার বদলে আমি বিরক্ত মনে তাদের ওষুধ দিতে লাগলাম। আমার মন তো ওই আরবির বউয়ের চিন্তায় ডুবেছিল। তাই আমি তাড়াতাড়ি করে সেই আরবির বাড়িতে পৌঁছানোর চেষ্টায় ছিলাম, যাতে তার বউকে নিজের করে পেতে পারি। আমি আমার জীবনে এত সুন্দরী মেয়ে দেখিনি, আর তাকে আমি খুব সহজে পেতেও পারি। তাই তাড়াতাড়ি করে আমি সমস্ত গ্রাহককে ওষুধ দিয়ে কমপ্লিট করে দিলাম আর নিজের দোকান বন্ধ করে বিকেল থাকতে থাকতে আমি ভাপ দেওয়ার দরকারি গাছগাছরা আর জৈতুনের তেল নিজের থলের মধ্যে ভরে সেই গরিব আরবির বাড়ির দিকে চলতে শুরু করলাম। তার বাড়ি অনেক দূরে, এই কারণে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমি একটুও অপেক্ষা না করে দরজায় টোকা দিলাম। সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দিল। হয়তো সেও আমার আসার অপেক্ষায় ছিল। আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে আমি অনুভব করতে পারলাম যে সেই আরবি দুশ্চিন্তায় বারবার নিজের জায়গা বদলাচ্ছিল। আগের বারের মতো আবারও আমি তার বউকে ভাপ দিলাম। ভাপ দেওয়াতে তার শরীরে ঘাম আসতে শুরু করলে ভাপ দেওয়া বন্ধ করে দিলাম। সেই সময় সেই আরবি বলল, যদি আমার বউ ভাপেই ঠিক হয়ে যায় তাহলে মালিশের দরকার নেই। আমি চট করে মাথা উঠিয়ে তাকে বললাম, যেরকম তোমার ইচ্ছা, কিন্তু এতে অনেক সময় লাগবে, আর তুমি এত খরচ চালাতে পারবে? আমি শেষ চেষ্টা হিসাবে ইচ্ছা করে ওকে খরচা অনুভব করালাম। তখন ও চুপ হয়ে গেল। হয়তো সে সত্যিই খরচের ভাবনায় ঘাবড়ে গেছিল। আমি এবার জৈতুনের তেল হালকা গরম করলাম। এইবার সেই আরবি ভাপ দেওয়ার সমস্ত জিনিস নিয়ে বাইরে চলে গেছিল। এটা দেখে আমি খুশি হয়ে তাড়াতাড়ি সেই মেয়েটাকে, কিন্তু যখনই আমি তাকে হাত লাগালাম হঠাৎ করেই এমন কিছু হলো যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমি পিছনে পিছাতে পিছাতে আমার পা কেঁপে গেল, আর এটাতে আমার কাছে রাখা কাচের গ্লাস পড়ে গিয়ে তার আওয়াজে সমস্ত নিস্তব্ধতা ভেঙে গেল। সেই আওয়াজ শুনে সেই আরবি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে এলো। আমি হতভম্ব হয়ে সেই মেয়েটাকে দেখলাম। যদিও সেই আরবি ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, কোনো অসুবিধা আছে? সে নিজের বউকে দেখছিল, যে এখনও বিছানার উপরে পড়ে আছে। কিন্তু আমার গলা বন্ধ হয়ে গেছিল। যা কিছু আমি দেখেছি সেটা বলার সাহস আমার মধ্যে ছিল না। যদি আমি কিছু বলতাম তাহলে আমার পোল খুলে যেত। তাই আমি তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র উঠালাম আর সেখান থেকে বেরিয়ে গেলাম। সেই আরবি আমাকে বারবার প্রশ্ন করতে থাকলো, কিন্তু আমি এক মুহূর্তের জন্য সেখানে থামিনি। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছিল। আমি জানি না সেখান থেকে চলে আসার পরে সেই আরবির কী অবস্থা হয়েছিল, কেননা সে আমাকে এরকম ঘাবড়াতে দেখে কান্না করতে শুরু করেছিল। আমার মাথা টনটন করছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আমার জীবনে আমি প্রথমবার এরকম রোগীর সামনে পড়েছি। আমি সেখান থেকে যেরকম সেরকমভাবে নিজের বাড়িতে পৌঁছালাম আর বিছানার উপরে পড়ে গেলাম। আমার মাথা চিন্তায় চিন্তায় ফেটে যাচ্ছিল। যা কিছু আমি সেই আরবির বাড়িতে দেখেছিলাম তার উপরে বিশ্বাস করাও আমার মুশকিল হচ্ছিল। গরিব আরবির সুন্দরী বউয়ের চিন্তায় আমি জেগে রইলাম। এরপরে কখন যেন আমার ঘুম এসে গেল
আর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে প্রতিদিনের মতো ওষুধের দোকানে গেলাম আর প্রতিদিনের মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। কাজের ব্যস্ততার কারণে আমার মাথা থেকে সেই গরিব আরবির খেয়াল বেরিয়ে গেছিল। কিন্তু যখন বিকেল হলো তখন সেই আরবি আমার কাছে এলো। এইবার সেই আরবির মুখ আনন্দ আর খুশিতে চমকে উঠেছিল আর তার ঠোঁটে হাসি লেগেছিল। সে যখন আমার কাছে এলো তখন আমি একটা ওষুধ বানাতে ব্যস্ত ছিলাম। তার ডাকে চমকে তার দিকে তাকিয়ে হঠাৎ করে মুহূর্তের জন্য আমি ঘাবড়ে গেলাম। সে বলতে লাগলো, হাকিম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্যিই অনেক বড় হাকিম। লোকজন আপনার ব্যাপারে যা বলে সেটা সম্পূর্ণ সত্যি। আমি তার এত প্রশংসা আর খুশির কারণ বুঝতে পারছিলাম না। যে নিজের বউয়ের দুঃখে সবসময় এত কান্না করতে থাকতো, আজকে সে এত খুশি কিভাবে হতে পারে? কিন্তু পরের মুহূর্তে সে আমার হুঁশ উড়িয়ে দিয়ে বলল, আমার বউ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ও বলেছে আপনার দেওয়া 2 বার ভাপ আর মালিশের এত প্রভাব পড়েছে যে আমার বউ আজকে সকালবেলা যখন উঠল তখন সে পুরোদমে ঠিক হয়ে গেছিল। সে আরও বলতে লাগলো, আমার বউয়ের ঠিক হতে আমি এত খুশি হয়েছি যে আপনাকে ধন্যবাদ দিতে চলে এসেছি। সে বারবার আমাকে ধন্যবাদ দিচ্ছিল, কেননা তার বিশ্বাস ছিল যে তার প্যারালাইসিস অসুস্থ বউ আমার চিকিৎসাতেই ঠিক হয়েছে। আর বাইরে থেকেও এরকমই মনে হচ্ছিল, কিন্তু সত্যি তো অন্য কিছুই ছিল। একবার আমার মনে হলো আমি তাকে তার বউয়ের সত্যিটা বলে দেই, কিন্তু আমি চুপ থাকলাম, কেননা কোনো কিছু বলার শক্তি আমার ছিল না। তাই আমি চুপচাপ তার ধন্যবাদ স্বীকার করে নিলাম। এরপরে সে আমাকে আমার ফিস দিল, যেটা আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ছিল। আমি টাকার পরিমাণ দেখে হতবাক হলে সেই আরবি কিছুটা লজ্জিত হয়ে বলল, এই টাকা আমি আমার বউয়ের সোনার হার কেনার জন্য জমা করেছিলাম। এই টাকা দিয়ে ওকে একটা গিফট দিতে চাইতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে গিফটের থেকে বেশি জরুরি আপনার ফিস দেওয়া, কেননা আপনার কারণেই আমার বউ ঠিক হয়েছে। আবার আমি টাকা জোগাড় করে সোনার গহনা কিনে নেব। তার নিজের বউর প্রতি সত্যিকারের ভালোবাসা দেখে আমার তার উপরে দয়া হলো, কিন্তু ওর বউয়ের ব্যাপারে চিন্তা করে করে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। সেই রহস্য যেটা আমি ওর বউয়ের ব্যাপারে জেনে নিয়েছি সেটা আমাকে ভেতর থেকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। যদি আমি সেই আরবিকে সত্যিটা বলে দেই তাহলে তার খুশি একদম শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনে হতে লাগলো যে সেই আরবি নিজের বউয়ের ধোঁকার শিকার হচ্ছে, তাই তার সত্যিটা জানা উচিত। এরপরে আমি হঠাৎ করে তাকে বললাম যে আমি তোমার বউয়ের সঙ্গে আরেকবার দেখা করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে শেষবার তাকে ঠিকমতো দেখা দরকার। এটা বলে আমি কিছুটা দুশ্চিন্তা দেখালাম। আমি জানতাম সেই আরবি আমাকে আগে থেকেই সন্দেহ করে, কিন্তু এইবার আমার উদ্দেশ্য পরিষ্কার ছিল। আর আমার উদ্দেশ্য শুধু তার সঙ্গে কথা বলার ছিল, যাতে সেই চালাক মেয়ের আসল চেহারা ওর স্বামীকে দেখাতে পারি। আমি তার কাছে এই কথা বললে সেই আরবি গম্ভীর হয়ে গেল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করবেন। আমার বউ এত সুন্দরী যে আমি সবসময় ওকে নিয়ে টেনশনে থাকি। যখন আমার বউয়ের দিকে কেউ ধ্যান দেয় তখন আমি টেনশনে পড়ে যাই। এরপরে সে আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আপনি ভালো উদ্দেশ্য নিয়ে আমার বউয়ের চিকিৎসা করছিলেন, কিন্তু আমি আপনার উপরে সন্দেহ করেছিলাম। এই কারণে আমি খুব লজ্জিত। আপনি যখন চান আমার বাড়িতে আসতে পারেন। ওর ক্ষমা স্বীকার করে ওকে আশ্বাস দিলাম। তারপরে ও ফিরে চলে গেল। সে যাওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম। আমার চোখে বারবার সেই মুহূর্ত ভেসে উঠেছিল যখন আমি তার বউকে ছুঁয়েছিলাম। আমি এই চিন্তায় তাড়াতাড়ি করে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও ব্যস্ততার কারণে পরের 3 দিন আমার ওষুধের দোকানেই কেটে গেল, তাই আমি ওই আরবির বাড়িতে যেতে পারিনি। কিন্তু তারপরের দিন বিকেলের দিকে যখন আমার ওষুধের দোকান ফাঁকা হলো তখন আমি সেই আরবির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছানোর পরে সেই আরবির দরজা খুলে আমাকে দেখে খুব অনুনয়ের সাথে আমাকে ভেতরে নিয়ে এলো। আরবির বউ খুবই সুন্দর একটা ড্রেস পরে রান্নাঘরে চা বানাচ্ছিল। বিছানায় পড়ে থাকা অসুস্থ সেই মেয়েটার সৌন্দর্য এখন সেজেগুজে আরও ফুটে উঠেছিল। তাকে আরও সুন্দরী লাগছে। আমাকে দেখে সে ঘাবড়ে গেল। যদিও স্বামীর ডাকার পরে সে বাধ্য হয়ে আমার সামনে এলো আর মাথা নিচু করে কোনো রকমে আমার ওয়েলকাম করলো আর তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে গেল। সেই আরবি আমার আদর যত্নে লেগেছিল, যদিও আমি তার বউয়ের সাথে কথা বলার সঠিক সুযোগ খুঁজছিলাম। এবার আমার উদ্দেশ্য ভালো ছিল। আমি সেই মেয়েটার সত্যতা তার স্বামীর সামনে খুলতে চাইতাম, কিন্তু তার আগে একবার ওর থেকে এর কারণ জানতে চাইতাম। খুব তাড়াতাড়ি আমি সুযোগ পেয়েও গেলাম। সেই আরবি আমাকে রাতে খাওয়ার জন্য খুব করে যখন থাকতে অনুরোধ করলো তখন আমি থেকে গেলাম। সেই আরবি জিনিসপত্র আনতে বাজারে চলে গেল। আমার উপরে ভরসা তার এত বেড়ে গেছিল যে
সে আমাকে নিজের বউয়ের সাথে একলা ছেড়ে চলে গেল। এই জিনিসটা আমাকে ভেতর থেকে খুবই লজ্জায় ফেলে দিয়েছিল যে আমি এত ভালো একজন মানুষের বউয়ের উপরে খারাপ নজর দিয়েছি। তার যাওয়ার পরেই আমি রান্নাঘরে লুকানো তার বউকে ডেকে বললাম, যদি তুমি না চাও আমি তোমার রহস্য তোমার স্বামীর সামনে খুলে দেই, তাহলে আমার সামনে এসে সত্যি করে বলো যে তুমি এরকম কেন করেছো। আমার কথা শুনে সেই মেয়েটা ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আমার সামনে চলে এলো। লজ্জায় তার মাথা নিচু হয়েছিল। আমি তাকে দেখছিলাম। তার সৌন্দর্য সত্যিই এমন ছিল যেটা যে কোনো পুরুষের উদ্দেশ্য ডগমগিয়ে দিতে পারে। কিন্তু এইবার আমার উদ্দেশ্য খারাপ ছিল না। তাছাড়া আমি জানতাম যতটা সরল ওকে দেখাচ্ছে ও ততটা সরল না। নিস্তব্ধতা ভাঙার জন্য আমি হালকা স্বরে বললাম, সেদিন যখন আমি তোমাকে ছুঁয়েছিলাম আর তুমি আমার হাত ঝটকে সরিয়ে আমার দিকে ঘুরেছিলে, তখনই আমি তোমার সত্যিটা জেনে গেছিলাম যে তোমার প্যারালাইসিস হয়নি। তোমার এই জিনিসটা আমাকে হতভম্ব করে দিয়েছিল। এখনও আমার মনে আছে কিভাবে তোমার স্বামী আমার কাছে এসেছিল আর কান্না করে করে আমাকে তোমার চিকিৎসা করতে আসার জন্য অনুরোধ করেছিল। সে তোমার চিকিৎসার জন্য জায়গায় জায়গায় ঘুরছিল আর তুমি শুধু নাটক করছিলে। আমার লজ্জা দেওয়ার পরে সেই মেয়েটা আরও বেশি মাথা নিচু করে চুপ করে রইল। আমি তাকে বললাম, তোমার স্বামী তোমার জন্য টাকা বাঁচিয়েছিল। সে তাড়াতাড়ি তোমাকে সোনার হার কিনে দিতে যাচ্ছিল, কিন্তু সেই টাকা তাকে আমাকে চিকিৎসার ফিস রূপে দিতে হয়। আমার এই কথাতে সে আশ্চর্য হয়ে মাথা উঠিয়ে আমাকে দেখল। তারপরে চোখের জল ফেলতে ফেলতে মাথা নিচু করে নিল। তাকে কান্না করতে দেখে আমি নরম গলায় বললাম, তুমি এই মিথ্যা নাটক কেন করেছো? তোমার স্বামী তোমার কারণে এতটা টেনশনে ছিল যে সব সময় কান্না করতে থাকতো, আর তুমি এই সব করছো। তখন সে বলল, একদিন যখন আমি ঘুম থেকে উঠলাম তখন হঠাৎ আমার কোমরে খুব ব্যথা হয়েছিল। ব্যথার কারণে আমার নাড়াচাড়া করতে খুব কষ্ট হচ্ছিল। তাই আমি ব্যথায় চিৎকার করে কান্না করতে শুরু করলে আমার স্বামী খুব ঘাবড়ে যায় আর আমাকে ধরে উঠানোর চেষ্টা করে। আমার এই অবস্থা দেখে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সে আরও বলল, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ব্যবহারে সব সময় এক ধরনের ভাবগম্ভীর্য থাকতো। কিন্তু সেদিন আমি ওর নতুন রূপ দেখে হতবাক হয়ে গেছিলাম। আমার খুব ভালো লেগেছিল যখন ও আমাকে ধরে উঠিয়েছিল, আমার খেয়াল রাখছিল। পরের দিন আমার কোমরের ব্যথা ঠিক হয়ে গেছিল, কিন্তু আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো আর আমি ভাবলাম নিজের স্বামীর সাথে কিছুটা দুষ্টুমি করি। তাই আমি বিছানায় পড়ে থেকে নাটক করতে শুরু করি যে আমার এক সাইড বেকার হয়ে গেছে। যখন আমার স্বামী এটা শুনল তখন ও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বাইরে চলে গেল। তার হঠাৎ করে বাড়ি থেকে বাইরে যাওয়াতে আমি হতবাক হয়ে গেছিলাম। এরপরে আমি ভেবেছিলাম যখন ও ফিরে আসবে তখন আমি ওকে সত্যিটা বলে দেব যে এসব আমার দুষ্টুমি ছিল। কিন্তু ও ফিরে এসেই বলতে লাগলো যে ও একজন ডাক্তারের সাথে কথা বলে এসেছে যে আমাকে দেখতে আসছে। এ কথা শুনে আমি ভয়ে সত্যি বলতে পারিনি, কেননা আমার ভয় ছিল যে যদি ডাক্তার এসে সব কিছু বুঝে যায় তাহলে আমার স্বামী আমাকে মিথ্যাবাদী ভাববে। ডাক্তার এসে আমাকে দূর থেকে দেখল আর ওষুধ লিখে চলে গেল। এভাবেই স্বামীর ভয়ে আমি আমার অভিনয় করে যেতে থাকলাম। স্বামীর ভয়ে আমার মজা আমার জন্য সমস্যা হয়ে গেছিল, কিন্তু তুমি যখন খারাপ উদ্দেশ্য নিয়ে আমার উপরে হাত রাখলে তখন আমি সহ্য করতে পারিনি আর তোমার হাত ঝটকে সরিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে ঠিকঠাক দেখে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেলে যে আমি তোমার উদ্দেশ্যের ব্যাপারে নিজের স্বামীকে বলে না দেই। এইসব বলতে বলতে মেয়েটা কান্না করছিল। এরপরে সে বলল, স্বামীর ভয়ে পরের দিন আমি এটাই বলেছিলাম যে মালিশের ফলে আমি ঠিক হয়ে গেছি। আমি চুপচাপ হতভম্ব হয়ে তার কথা শুনছিলাম। তখনই ওর স্বামী ভেতরে এসে গেল। তাকে দেখে আমরা দুজন ঘাবড়ে গেলাম। সেই আরবি নিজের পার্স বাড়িতে ভুলে গেছিল, তাই সে টাকা নিতে ফিরে এসেছিল আর সে নিজের বউয়ের সমস্ত কথা শুনে নিয়েছিল। এরপরে সেই আরবি গম্ভীর ভাব নিয়ে নিজের বউয়ের কাছে গেল আর তার চোখের জল মুছিয়ে বলল, এতে রাগ করার মতো কোনো ব্যাপার ছিল না। যদি তুমি প্রথম দিনই আমাকে বলে দিতে এটা তোমার দুষ্টুমি ছিল, তাহলে আমি এত দুশ্চিন্তা করতাম না। দুজনে একে অপরের কাছে ক্ষমা চেয়ে এই জিনিসটা শেষ করে নিল। আর আমি লজ্জিত হয়ে তাদের কাছে ক্ষমা চাইলাম আর তাদের ফিস তাদের ফিরিয়ে দিলাম আর তাকে বললাম, এই টাকার উপরে আমার কোনো অধিকার নেই। তোমার বউ আগে থেকেই ঠিক ছিল, আমি তার কোনো চিকিৎসা করিনি। এটা বলে আমি সেখান থেকে চলে এলাম। এইবার সে আমাকে খাবারের জন্য আটকালো না, বরং আমি যাওয়ার সময় সে আমাকে এমন একটা কথা বলেছিল যেটা আমাকে লজ্জায় মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে বলেছিল, তুমি একজন হাকিম, নিজের পেশার প্রতি সৎ থাকো। লোকজন ভরসা করে তোমাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়,
এর মানে এই নয় যে তুমি তাদের ইজ্জতের উপরে হাত দেবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। ধন্যবাদ।